দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই পেনি বুনন। একটি শিশু মানে একটি স্বপ্ন, একটি পরিবার, বলা যায় একটি দেশের ভবিষ্যৎ। একটি শিশুর জন্মের পর মানসিক বিকাশের পাশাপাশি সার্বিক যত্ন যদি সঠিকভাবে না নেওয়া হয়, তাহলে যে স্বপ্ন আমরা শিশুটিকে নিয়ে দেখে থাকি সেই স্বপ্ন ব্যাহত হয়। দেশের ভবিষ্যৎ ভালো না হয়ে খারাপ হতেও পারে। আর সেই কারণে প্রতিটি শিশুর মানসিক বিকাশ সঠিকভাবে হওয়া অত্যন্ত জরুরি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় শিশুর মানসিক বিকাশে মানবিক ও নৈতিক মূল্যবোধের চর্চার গুরুত্ব। আমাদের সাথে স্টুডিওতে আছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং চিকিৎসা ভাষাবিদ। সাথে আছেন ডক্টর ফাহমিদা ফেরদৌস, সহযোগী অধ্যাপক, জেড.এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। স্বাগত ম্যাডাম আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি যে একটি শিশুর মানসিক বিকাশে নৈতিক এবং মূল্যবোধের চর্চার যে বিষয়টা, তো প্রথমে যদি জানতে চাই যে মানসিক বিকাশের ধাপগুলো আসলে কেমন এবং কখন থেকে শুরু হয়, এবং তাতে গ্র্যাজুয়ালি এই যে নৈতিক এবং মূল্যবোধের চর্চার প্রভাবটা আসলে কেমন হয়? ধন্যবাদ আপনাকে। আমরা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা বলবো যে একটা সুস্থ মানুষ মানেই তার শারীরিক, মানসিকভাবে সুস্থ এবং সামাজিকভাবে তাকে কর্মক্ষম হতে হবে। এই যে যখন একটি শিশু মাতৃগর্ভে আসে, এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল অথবা শারীরিক প্রক্রিয়া, কিন্তু প্রসেস। তো সবসময় আমরা একটা শিশু যখন মাতৃগর্ভে আসে তার শারীরিক প্রক্রিয়াটার দিকেই কিন্তু মনোযোগী হই, কিন্তু এর সাথে সাথে যে একটা মানসিক প্রক্রিয়া শুরু হয় আমরা কিন্তু কখনো তার দিকে গুরুত্ব দেই না। অতএব আমরা যে বলি মানসিক বিকাশ, এটা আসলে শুধু জন্মের পর থেকে না, এটা মাতৃগর্ভ থেকেই শারীরিক বৃদ্ধির সাথে সাথে মানসিক বৃদ্ধিটা শুরু হয়ে যায়। কিভাবে শুরু হয়? যখন একটি শিশু মাতৃগর্ভে আসে তখন প্রথম আমরা বলি 1 মাস, 2 মাস, 3 মাস, এটা শারীরিক বৃদ্ধিটাকে দেখি। কিন্তু মানসিক বৃদ্ধি আমরা বলি মন থাকে আমাদের মস্তিষ্কে, সেই মস্তিষ্কের বৃদ্ধির সাথে সাথে শারীরিক বৃদ্ধির সাথে সাথে আমাদের মনের বিকাশটা শুরু হয়েছে। এবং এই প্রক্রিয়াটা চলতে, দিস ইজ এ প্রসেস, প্রক্রিয়াটা শুরু হয় মাতৃগর্ভে, কিন্তু জন্মের পরেও কিন্তু এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে। অতএব আমরা যদি বলে থাকি প্রক্রিয়া বা ধাপ, এটা কিন্তু ধাপে ধাপে শুরু হয়। এবং এই ধাপটা যদি আমরা প্রথম চিন্তা করি কোত্থেকে, তাহলে মাতৃগর্ভ থেকেই শুরু। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনার অভিজ্ঞতায় যদি আমরা একটু জানতে চাই যে শিশুদের ছোটবেলা থেকে সহানুভূতি, সহনশীলতা বা সততা, এই মূল্যবোধগুলো শেখানো হয়, তাদের আচরণ এবং মানসিক স্বাস্থ্য কি আলাদা হয় পরবর্তীতে? যখন একটি শিশু মাতৃগর্ভে আসে আমরা বলি যে তখন এই গর্ভাবস্থায় মায়ের শরীরে কিছু হরমোনাল পরিবর্তন আসে। এই হরমোনাল পরিবর্তনের মধ্যে একটা আছে হিউম্যান গোনাডোট্রপিন হরমোন। এখন এই গোনাডোট্রপিন হরমোনটা একসময় গর্ভফুল তৈরি করে। এই গর্ভফুলের সাথে সন্তানের সাথে একটা নিবিড় সংযোগ তৈরি হয়ে থাকে ওই মাতৃগর্ভ অবস্থায়। এই গর্ভফুলের মাধ্যমে শিশু মায়ের কাছ থেকে পুষ্টি নেয়। এছাড়াও আরেকটা হরমোন আছে, কিছু হরমোন এই গর্ভাবস্থায় তৈরি হয়, আর শরীরে বিদ্যমান থাকা যে কোনো নারীর শরীরের কিছু কিছু হরমোনের তারতম্য হয়ে থাকে। আরেকটা হরমোন তৈরি হয় যেটাকে আমরা বলি প্লাসেন্টাল ল্যাক্টোজেনাল হরমোন, এটাও গর্ভফুল থেকে তৈরি হয়। এই প্লাসেন্টাল ল্যাক্টোজেনাল হরমোনের কাজ হলো যে এই মাতৃগর্ভের শিশু যখন আসে তখন স্তনের গ্রন্থিগুলোকে উদ্দীপ্ত করে এবং প্রসব পরবর্তী শিশুর যে আমরা বলি মাতৃদুগ্ধপান, তাতে হেল্প করে। অ্যান্ড এখানে আসে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনের কাজ হলো শিশুর একদিকে শারীরিক বৃদ্ধি হতে থাকে, আরেকদিকে দুগ্ধ নালীগুলোর বৃদ্ধি হতে থাকে, বিকাশ হতে থাকে। আর এখানে আরেকটা হরমোন থাকে হলো প্রজেস্টেরন। প্রজেস্টেরনের কাজ হলো জরায়ুর আকারটা 1 মাস বলি বা 4 সপ্তাহ 8 সপ্তাহ জরায়ুর আকারটাকে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে, যেন শিশুকে তার মাস অনুযায়ী ধারণ করতে পারে। যখন এই প্রতিটা হরমোন থাকে, সাথে থাকে হলো নিউরোট্রান্সমিটার,
যেটা হলো সেরোটোনিন, ডোপামিন। এই নিউরোট্রান্সমিটারই কিন্তু আমাদের মনের আবেগকে নিয়ন্ত্রণ করে, আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। আসলে মন কিন্তু কোনো সবাই বলে থাকে আধ্যাত্মিক বিষয়, না না, এটা আসলে বিজ্ঞানসম্মত একটা প্রক্রিয়া। মায়ের কাছ থেকে সিক্রেশন হয়, এই গর্ভফুল থেকে সিক্রেশন হয় বা নিঃসৃত হয় সেরোটোনিন, ডোপামিন। এই সেরোটোনিন, ডোপামিন পরবর্তীতে এই গর্ভফুলের মাধ্যমে শিশুর মধ্যে যাওয়ার ফলে শিশুর মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সাথে একটার সাথে আরেকটা স্নায়ুতন্ত্রের সংযোগ স্থাপন করে এবং শিশুর মস্তিষ্কের সাথে শারীরিক যে পেশিগুলো আছে সেগুলোর সাথে একটা যোগাযোগ স্থাপন করে, শিশুর মনের সাথে দেহের একটা সংযোগ স্থাপন করে। অতএব এই তো গেল মানে গর্ভ অবস্থায় বিকাশের বিষয়টা। যখন শিশু পৃথিবীতে আসে মানে প্রসবের সময়, তখন একটা হরমোন বেশি নিঃসৃত হয়, সেটাকে আমরা বলে থাকি অক্সিটোসিন। তৈরি হয় হাইপোথ্যালামাসে, আসে পিটুইটারি গ্রন্থিতে, সেখান থেকে অক্সিটোসিনই কিন্তু আমাদের প্রসব বা ডেলিভারিটাকে প্রমোট করে। এছাড়াও অক্সিটোসিন মাতৃদুগ্ধকে নিঃসরণে সহায়তা করে এবং যখন শিশুর সাথে মায়ের আমরা বলি ইমোশনাল বা মানসিক যে সংযোগ স্থাপন করে, সেটা করেই থাকে হলো অক্সিটোসিন, মায়া মমতা তৈরি করে থাকে। যখন শিশু মায়ের কোলে আসে, মাতৃদুগ্ধ পান করে, তখন মায়ের সাথে শিশুর একটা নিবিড় সংযোগ তৈরি হয়ে থাকে। অতএব যদি শিশুকে ব্রেস্ট ফিডিং বা দূরে রাখা হয় তাহলে কিন্তু এই সংযোগ তৈরি হবে, ব্যাহত হবে। যদি শিশুকে মার কাছ থেকে কেয়ার গিভার বা অন্য কোনো পরিচারিকার কাছে দেওয়া হয় তাহলে কিন্তু এই সংযোগ তৈরি হবে না। যখন অ্যাকচুয়ালি মানে প্রসব পরবর্তী সময়, তখন থেকেই কিন্তু এই যে নিউরনের সাথে কানেকশনটা, সংযোগ শুরু হয়। তখন শিশু পৃথিবীতে এসে চোখ দিয়ে কিন্তু দেখতে থাকে, সে সব কিছু দেখে এবং কানে শুনতে থাকে। প্রতিটা শব্দকে, প্রতিটা বাক্যকে শিশু একটা অর্থ তৈরি করে কিন্তু সে তার মস্তিষ্কে ধারণ করতে থাকে। মায়ের সাথে শিশু যখন, তাহলে কি হয়, আমরা বলে থাকি যখন শিশু পৃথিবীতে আসে তখনই কিন্তু সে ওই পরিবার পরিজন থেকে তার এই নিয়ম কানুনগুলোকে আয়ত্ত করতে থাকে, চোখে দেখা, কানে শোনার মাধ্যমে মস্তিষ্কে সারা জীবনের জন্য পার্মানেন্টলি সে একদম এটাকে ধারণ করে রাখে। তো আপনি বলতে পারেন শিশু কিভাবে ধারণ করতে পারে। শিশু যখন আমরা বলি আসো, তখন ও দৌড়ে আসবে। যখন আমরা বলি এই আসো না কেন, শরীর ওঠানামা, ও কিন্তু শিখছে। এটা কিন্তু তার লার্নিং টাইম, শেখার সময়। একদমই। যখন সে উচ্চ স্বরে তার সাথে যেভাবে কথা বলবে ওইটাই তার নিয়ম কানুনের মধ্যে চলে আসে। সুতরাং পারিবারিক পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা শিশু আমরা বলি 5টা জিনিস শিখে থাকে। প্রথমেই হচ্ছে নিয়ম শৃঙ্খলা এবং দায়িত্ববোধ, ডিসিপ্লিনস অ্যান্ড রেসপন্সিবিলিটি। ডিসিপ্লিনসের মধ্যে আমরা বলি সকাল থেকে রাত্র পর্যন্ত শিশুকে একটা দৈনন্দিন রুটিন করে দিতে হবে। এই রুটিনের মধ্যে শিশু নিয়ম শৃঙ্খলা, সময়ের মধ্যে সে খাবে, সময়ের মধ্যে সে যে ধর্মেরই হোক ধর্মের প্রতি অনুরাগ তৈরি করতে হবে। তারপর হচ্ছে বড়দেরকে সম্মান করতে হবে। যদি কোনো মানে নিয়মের মধ্যে বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, দৈনন্দিন রুটিনের মধ্যেই কিন্তু এটা থাকবে। এবং ছোট ছোট দায়িত্ব তার বয়স অনুযায়ী তাকে দায়িত্ব দেওয়া। দায়িত্বটা হলো তার বয়স অনুযায়ী সে যারা বড় আছে তাদেরকে সালাম দিবে। যদি দাদা দাদি নানা নানি থাকে তারা ওষুধ খেয়েছে কিনা, ঘুম থেকে ওঠার পর তার নিজের বিছনাটা সে গুছাবে, পড়ার টেবিলটা সে গুছাবে। যদি সে কোনো জায়গা নষ্ট করে থাকে তাহলে তাকেই সেই জিনিসটা পরিষ্কার করতে হবে। যদি কোনো জিনিস ফেলে দেয় তার কনসিকুয়েন্সেস কি হতে পারে সেটা তাকে মেনে নিতে হবে। এই যে নিয়ম শৃঙ্খলার মধ্যে এবং দায়িত্ববোধের মধ্যে একটা শিশু কিন্তু পরবর্তীতে দায়িত্ব নিতে শিখে, নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। 1। 2 নম্বর হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা, যেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে শিশু কি করবে? প্রথম হলো নিজের নেতিবাচক আচরণগুলোকে সে নিয়ন্ত্রণ করবে এবং অন্যের দুঃখ কষ্টগুলোকে মানে মূল্যায়ন করবে। এইতে একটা শিশুর মধ্যে এমপ্যাথি তৈরি হবে এবং পরহিতব্রততা আমরা বলি, এটা তৈরি হবে। এই ইমোশনাল ইন্টেলিজেন্স
তারপরেরটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার, আরেকটা হচ্ছে হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের মধ্যে হচ্ছে শিশুকে আপনি অনেকগুলো প্রবলেম দিবেন, যা আমরা যেমন খেতে যাই, খেতে গেলে বলি যে তুমি এখন কোনটা খেতে চাও, ডিসিশন মেকিং করতে দিতে হবে। তার জামা চয়েস করার বিষয় আছে, তাকে দিতে হবে। কেন আমি তাকে ওটা দিতে পারছি না, কি বিষয় আমাকে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, তাহলে সে কি করতে হবে, যখন যা চায়, আমরা বলি যখন শিশু যা চায় তখন শিশুকে তা দিবেন না। এতে শিশুর মধ্যে কি হয়, মানে রিজিড পার্সোনালিটি বলি আমরা। এমন একটা সময় আসে যখন শিশুকে আমরা ওইটা দিতে না পারি, তখন কিন্তু বাবা মার সাথে অথবা পরিবার পরিজনদের সাথে কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে। আরেকটা হচ্ছে 5 নাম্বারটা হচ্ছে ভাষাগত দক্ষতা অর্জন। ভাষাগত দক্ষতা অর্জন মানে শিশু অন্যের কথা শোনার একটা মানসিকতা তৈরি করতে হবে, এবং সঠিক মূল্যায়ন এবং সঠিক আমরা বলি যে ভাষা প্রয়োগ করে, যেটা মার্জিত ভাষা হতে হবে, মার্জিত আবেগপ্রবণ ভাষা দিয়ে একজনের সাথে যোগাযোগ করা। তাহলে কি হবে, কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা শিশুর সাথে বাড়বে। অতএব আমরা সব সময় খেয়াল রাখতে হবে, একটা শিশু পৃথিবীতে যখন আসে, হয়তো তার আইকিউ, যেটা আমরা বুদ্ধিমত্তা বলি, সেটা সে মানে নিয়ে আসতে পারে। আইকিউ হয়তো আমার আইনস্টাইনের মতো আইকিউ থাকতে পারে, কিন্তু আমার যদি সোশ্যাল, যেটাকে আমরা বলি SDQ, সামাজিক দক্ষতা, এই যে আমি 5টা কম্পোনেন্টের কথা বললাম, এই কম্পোনেন্টগুলো যদি কোনোটার মধ্যে মানে হেরফের হয়, তাহলে কিন্তু শিশুর আইনস্টাইনের মতো অথবা পৃথিবীর সবচেয়ে বড় মেধাবী হলেও তার এই গুণাবলী যদি অনুপস্থিত থাকে, তাহলে জীবনের কোথাও না কোথাও তাকে ড্রপ আউট হতে হবে। অতএব বিকাশটা মাতৃগর্ভ থেকে কন্টিনিউ শুরু হয়, এবং 5 থেকে 6 বছরের মধ্যে একটা শিশুর বেসিক আমরা বলি মৌলিক কাঠামো তৈরি হয়ে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর করে পুরো বিষয়টাকে আসলে বুঝিয়ে বলেছেন। আপনি যেটা বললেন যে শিশুর পারিবারিক পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখি শিশু অনেক সময় যে আচরণ দেখে তাকেই কিন্তু সে তার অনুকরণ করে, এবং এই যে মডেলিং বিহেভিয়ার বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে বাবা মার ভূমিকাটা আসলে কেমন হওয়া প্রয়োজন। ধন্যবাদ, খুব সুন্দর কথা। আমরা সাধারণত সবসময় বলে থাকি শিশু স্কুল থেকে শিখে এসেছে, কিন্তু আসলে স্কুলে আপনি টাইমিংটা দেখেন, আমরা বলেছি দৈনন্দিন রুটিন। স্কুলে একটা শিশু থাকে হলো 4 থেকে 5 ঘন্টা, কিন্তু বাকি 24 ঘন্টা একদিন হলে বাকি 18 ঘন্টা কিন্তু সে ঘরেই থাকছে। নেতিবাচক কোনো আচরণ যদি সে স্কুল থেকে শিখে আসেও, বাবা মা যদি, যেমন তুমি না বলে কারো কোনো কিছু আনবে না, এটার শিক্ষাটা কিন্তু দেওয়া হয় আসলে বাসা থেকেই। একদম, এটা পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষা। যদি শিশু না বলে কারো কিছু নিয়েও আসে, যদি তাকে সেখানেই এটাকে বলা হয় তুমি এটা ফিরিয়ে দিয়ে আসবা, কঠোরভাবে বলা হয় যে তুমি এই জিনিসটাকে এক্সেস, আমরা বলি এক্সেস না দেওয়া হয় বা পারমিশন না দেওয়া হয় এই নেতিবাচক আচরণগুলোকে, তখন কিন্তু এই নেতিবাচক আচরণ একটা শিশুর মধ্যে কখনো বিকাশ হবে না। অতএব প্রথম শিক্ষাটাই হলো, শিক্ষাগুরুই হলো বাবা মা, এবং এই নৈতিক শিক্ষাটা শুরু হবেই কিন্তু বাসা থেকে। কিন্তু আমরা সবাই জেনে থাকি এটি স্কুল থেকে, স্কুলেই হোক, আর আমরা যে ধর্মেরই হই না কেন, আপনি খেয়াল করে দেখেন, কোনো ধর্মই বলে না যে তুমি মিথ্যা কথা বলো, একদমই কোনো ধর্মই বলে না অন্যের জিনিস হরণ করে নিয়ে আসো, কোনো ধর্মই বলে না যে তুমি মানুষ হত্যা করো। আমাদের এক হলো এই যে নৈতিকতা, বারবার বলছি মোরাল ডেভেলপমেন্ট, এটার চর্চাটা শুরু হয় ঘর থেকে, এবং প্রথম কম্বিনেশনটা বা ইয়েটাই হলো মায়ের গর্ভ থেকে। সবচেয়ে বেশি গবেষণায় দেখা গেছে মায়ের আচরণটাই শিশুকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, যেহেতু মাতৃগর্ভে গর্ভফুলের সাথে মায়ের সাথে সংযুক্তটা থাকে। জি ম্যাডাম, বিদ্যালয়ের কথা বললেন, শিক্ষা প্রতিষ্ঠানে তো অনেক বড় একটা রোল এখানে আছে। সুতরাং শিশুর যে এই যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, এখানে পরিবার এবং বিদ্যালয়ের একসাথে সমন্বয়টা আসলে কতটা জরুরি? সুন্দর কথা বলেছেন। যদি কখনো হয়ে থাকে, অনেক সময় দেখা যায় বাবা মা হয়তো ধারণাই করে না যে শিশু, হয়তো আমরা কি বলি যে তোমার ধরেন একজন বাবা শুয়ে আছেন, হ্যাঁ, ফোন আসছে, ফোন ধরে বললো যে না উনি ঘরে নাই, কিন্তু এটা যে একটা শিশু অনুকরণ করছে, এটা কিন্তু মা বাবা কেউ বুঝতে পারেন না। আর বুঝতে না পারার কারণে
তারা ভাবছেন যে শিশু এটি স্কুল থেকে শিখে আসে। হ্যাঁ, অতএব কখনো কখনো আচরণগুলো বেশিরভাগই শেখা হয় ঘর থেকে। স্কুল থেকে যে নেতিবাচক আচরণ শেখা হয় সেখানে মানে গবেষণায় দেখা গেছে খুব কম, সংখ্যাটা খুব কম। অন্যান্য বাচ্চাদেরও তো সবার হেলদি বা সবার স্বাস্থ্যকর পরিবেশ, ইতিবাচক পরিবেশ থাকবে তা তো না, থাকতে পারে। কিন্তু কোনো শিশুর যদি আচরণগত কোনো পরিবর্তন দেখা যায়, যেমন শিশু মিথ্যা কথা বলছে, থুতু দিচ্ছে, চুল টান দিচ্ছে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এই নেতিবাচক আচরণগুলি যদি কোনো শিক্ষক স্কুলে দেখে থাকেন তাহলে ছোটবেলা থেকেই প্যারেন্টসকে এটা অবহিত করতে হবে, টিচারকে বলতে হবে এবং সমন্বয়ের মাধ্যমে এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই বিষয় নিয়ে আরো কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই পেনি বুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আরো অনেক আলোচনা করব। RTVর সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই পেনি বুনন। আজকের পর্বের বিষয় শিশুর মানসিক বিকাশে মানবিকতার ও নৈতিক চর্চার গুরুত্ব। আমাদের সাথে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ফাহমিদা ফেরদৌস। ম্যাডাম, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেই ক্ষেত্রে যদি দেখি যে বর্তমান সময়ে প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবটা অনেক বেশি রয়েছে এবং শিশুদের মূল্যবোধ গঠনে এটা কি কোনো ধরনের চ্যালেঞ্জ তৈরি করে কিনা? আসলে দেখেন, যে কোনো জিনিসই পৃথিবীতে আসুক না কেন সেটা কিন্তু মানে, যেমন আমি উদাহরণ দিই, যদি কীটনাশকের কথা বলি, কীটনাশক কিন্তু আনা হয়েছে ক্ষতিকর কীট পতঙ্গ মারার জন্য, কিন্তু আমরা মানুষরা সেটাকে মানুষকে মারার জন্য ব্যবহার করছি। অতএব যে কোনো প্রযুক্তি কিন্তু মানব কল্যাণেই আসে, কিন্তু ওইটার ইতিবাচক বা নেতিবাচক চর্চাটা যেন শিশুরা নেতিবাচক চর্চা না করে সেটা কিন্তু মনিটর করবেন প্যারেন্টস বা অভিভাবক। এটা শিশুকে অবশ্যই মোবাইল দিবেন, অবশ্যই তার স্মার্টফোন সম্পর্কে, ওয়ার্ল্ড সম্পর্কে নিউজ দেখা, তারপরে কি আপডেট নিউজ ওর বয়স উপযোগী, হ্যাঁ, যেগুলো দেখা প্রয়োজন সেগুলো কিন্তু প্যারেন্টস বা বাবা মা অভিভাবকরা দেখবেন এবং মনিটর করবেন। সময়ের মধ্যে আমরা খেলাধুলার যদি বিনোদনের সেরকম জায়গা থাকে সে যাবে, কিন্তু যদি আমরা মোবাইল দিয়েও থাকি কিন্তু বাবা মা সেটাকে যদি মানে মনিটর করেন তাহলে আমার মনে হয় না তারা কোনো নেতিবাচক প্রভাব শিশুদের উপর পড়তে পারে, কারণ এই প্রযুক্তিগুলো শিশুদের জানা অনেক জরুরি। একদমই। সুতরাং এটাকে আসলে কোনো অবস্ট্যাকল না ভেবে যদি সুন্দরভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা যায় তাহলে তারাও একটা ভালো বেড়ে উঠতে পারবে। ম্যাডাম, বর্তমানে কিন্তু আমরা অনেক শিশুর মধ্যে মানসিক চাপ, ভীতি এবং এই যে আত্মকেন্দ্রিকতা, নিজেকে নিয়েই সারাটাক্ষণ চিন্তা করা, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি দেখছি। নৈতিক মূল্যবোধের চর্চা কিভাবে তাদের এই যে মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে? ধন্যবাদ। এটা হলো ছোটবেলা থেকে আমরা বলেছি যে এখন তো আমরা একক একটা ফ্যামিলি হয়ে গেছি, কিন্তু ওই একক ফ্যামিলি হলেও বাবা অথবা মাকে বলতে হবে পরিবারের অন্য সদস্যদের প্রতি, আমরা যেটা বললাম ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা, এই আবেগীয় বুদ্ধিমত্তা অন্যের প্রতি যদি আপনি খেয়াল করে দেখেন, অন্যের প্রতি যদি তার ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা ছোটবেলা থেকে বাবা মা পরিচর্যা না করান তাহলে কিন্তু পরবর্তীতে বাবা মাকে এই শিশুর আচরণের জন্য বাবা মাকেও ভুগতে হবে। আমরা যদি উদাহরণস্বরূপ বলে থাকি, আমরা প্রায় বলে থাকি যে, যদিও এটা কতটা প্রভাব পড়বে আমি জানি না, তারপর আমি উদাহরণ দিয়ে বলি যে আমরা প্রায় বলে থাকি বাবা অথবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা বলেছি দিস ইজ এ প্রসেস বা প্রক্রিয়া। আমরা ছোটবেলায় ওই গর্ভে থাকা অবস্থায় ছোটবেলায় আমি আমার শিশুকে নৈতিকতাটার কতটুকু তাকে বীজ তার উপরে ভিতরে দিতে পেরেছে। আমি বলেছি আইকিউ আর সামাজিক দক্ষতা দুইটা কিন্তু এক জিনিস না। আইকিউ সে পৃথিবী থেকে বা স্রষ্টা থেকে নিয়ে আসতে পারে, কিন্তু সামাজিক দক্ষতা, মূল্যবোধ আমরা শিখাই। অতএব শিশুর এই চর্চাগুলো করতে হবে। আমরা যেটাই বলি না কেন, আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এটা আমাদের কাম্য নয়, আমরা এই ধরনের চাই না। আমরা চাই আমাদের বাবা মা আমাদের সাথেই থাকবেন, আমরাও তো বাবা মা। অতএব আমাদেরকে যদি একটু আমরা খেয়াল করি ছোটবেলা থেকে, অতএব এই মানসিক চর্চাটা করে থাকি, তাহলে আর হয়তো এই ধরনের নেতিবাচক বা দুঃখময় ঘটনাগুলো ঘটবে না।
আশা করি। একদমই তাই। এবং আমরা দেখি এখন পরিবারের মধ্যে একে অপরের পার্টনার যারা আছেন তারা কিন্তু একে অপরের পরিবারকে ব্লেম করে কথা বলেন, এবং তখন কিন্তু বাচ্চাও বুঝতে পারে যে না, আমার এই জায়গাটা হয়তো সেভাবে করে সে মূল্যায়ন করতে শিখছে না। এটা কিন্তু তার পরবর্তী সম্পর্ক তৈরিতে আসলে কোনো প্রভাব ফেলে কিনা? অবশ্যই। যদি বাবা মার মধ্যে দ্বন্দ্ব তৈরি থাকে, মতের অমিল হতেই পারে। মনে করতে হবে যে দিন শেষে সবার শান্তির জায়গাটা কিন্তু তার ঘর। এবং একজন ছেলে হোক, স্বামী স্ত্রী, স্বামীর পরিবারকে যদি স্ত্রী মূল্যায়ন করে, স্বামীও যদি স্ত্রীর পরিবারকে মূল্যায়ন করে, তাহলে কিন্তু একজন ছেলে যদি তার স্ত্রীকে সব জায়গায় অপমান অপদস্থ করে, তাহলে দিন শেষে তার পরিবারের যে ভাই বোনরা আছে একটা সময় তারাও কিন্তু তার স্ত্রীকে অপমান অপদস্থ করবে। শুধু স্ত্রীকে করবে না, তার সন্তানকেও করবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন একটা ছেলের অবস্থানটা কোথায় রইল। আবার একটা মেয়েও যদি ঠিক এভাবে অপোজিট ভাবে অপমান অপদস্থ করে, তাহলে যে কোনো জায়গায় গেলে বলবে তো স্বামী তো এরকম, তো শ্বশুর বাড়িতে এরকম। আসলে এতে কিন্তু আমাদের নিজের অবস্থানই নিচে চলে যায়। অতএব এতে কিন্তু মঙ্গল আসে না, পারিবারিক শান্তি আসে না। এবং এটা শুধু এখন না, পরবর্তী প্রজন্মের উপরেও সাংঘাতিকভাবে প্রভাব ফেলবে। তখন তো তারা অ্যাটাচমেন্ট বা তারা রিলেশনশিপ বিল্ডে তারাও গিয়ে এভাবে তর্কাতর্কি করবে। অতএব এই জিনিসগুলোর চর্চাটা ঘর থেকেই, শ্রদ্ধাবোধ, হোক সে বড় হোক সে ছোট, দুজন দুজনকে শ্রদ্ধা করলে, একটু স্যাক্রিফাইস করলে কিন্তু জীবনটা শান্তির জায়গা হয়। আর দিন শেষে ঘরই সবচেয়ে শান্তির জায়গা। আর পৃথিবীতে আমরা বাঁচে কিন্তু খুব অল্প দিন। একদমই তাই। একটা সময় যখন চলে যাই, রেখে যায় আমাদের সন্তান। যখন আমরা বৃদ্ধ হই, সন্তানদের কাছে আশ্রয় খুঁজি, কিন্তু আসলে আমি সন্তানকে কতটা দিতে পেরেছি, এটা অনেক বড় বিষয়। একদমই খুব সুন্দর বলেছেন ম্যাডাম। এই যে একটু আগে বললেন যে এই যে বিষয়গুলো যদি এভাবে করে নেতিবাচকভাবে চলতে থাকে, তাহলে বাবা মাদেরকেও একটা সময় সন্তানদেরকে নিয়ে ভুগতে হয়। এই শিশুদের মধ্যে নৈতিক বিকাশ যদি বাধাগ্রস্ত হয়, কি কি ধরনের মানসিক সমস্যা বা আচরণগত সমস্যা দেখা দিতে পারে? ধন্যবাদ। নৈতিক বিষয়ের মধ্যে একটা হচ্ছে ধর্মীয় চর্চা। ধর্মীয় চর্চা মানে এই না যে পোশাক। ধর্মীয় চর্চা মানে প্রত্যেকটা কাজে বলা হয়েছে কি সত্য কথা বলবো। যখন আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি যখন কাজ করতে যাবেন কারোর সাথে, আমরা তো সামাজিক জীব, আমাদের কিন্তু বাজারে যেতে হবে, স্কুলে যেতে হবে, কর্মক্ষেত্রে যেতে হবে, স্বামীর সাথে যেতে হবে। হ্যাঁ, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনকে মিথ্যা কথা বলছেন, কিন্তু অফিসে গিয়ে যদি এই মিথ্যা কথাটা বলে, তখন কি তার সাথে কেউ সম্পর্ক করবে? কোনো ব্যবসায়ী যদি, আমরা কিনতে গেলাম, আপনি খেয়াল করে দেখেন, আমাদেরকে যদি খারাপ প্রোডাক্ট দেয়, আমরা কি সেকেন্ড টাইম যাব না? অতএব ধর্মীয় মূল্যবোধ সবচেয়ে আগে জাগ্রত করতে হবে কাজে, চর্চায়। তার প্রথমটাই হলো বিশ্বাস অর্জন। এই বিশ্বাস যখন আপনি অর্জন করবেন, আপনাকে তখন দেখবেন ইরেসপেক্টিভ অফ অল রেজেস, ধর্ম, উঁচু বর্ণ নিচু, সবাই কিন্তু আপনাকে বিশ্বাস করবে, আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে আসবে। এতে কিন্তু আপনার জীবনের মান উন্নয়ন হবে। যেমন আমরা যদি আমাদের ধর্মের মধ্যে আসি, মুসলিম ধর্মে, আমরা জানি আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বিশ্বাসের জন্য তাকে আলামিন নাম উপাধি দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু উনি অনেক বড়, তার মত অনুযায়ী লোকের সংখ্যা কিন্তু কম ছিল, কিন্তু উনি কিন্তু সব বর্ণগোত্র সবার বিশ্বাস অর্জন করেছিলেন এই ব্যবসা করে, এই বিশ্বাসের মাধ্যমে। প্রথম নৈতিকতার মূল ভিত্তিটাই হচ্ছে বিশ্বাস অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমি আপনাকে দায়িত্ব দিলাম, এই রেসপন্সিবিলিটি আমার ঘর থেকে শুরু হতে হবে। সুতরাং ধর্মীয় মূল্যবোধের চর্চা মানে কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক রিলিজিয়াস রিচুয়ালস পালন করা না, বরং হচ্ছে এটাকে একদম আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করা। আর আপনি বলছিলেন যে না হলে কি হবে, আমরা যেটাকে বলি আমাদের বিজ্ঞানসম্মতভাবে ব্যক্তিত্বের বিকাশ বৈকল্য, তাই না? আমরা একটা আছেই হলো, আমরা বলি হিস্ট্রিওনিক পার্সোনালিটি ডিসঅর্ডার, সে অ্যাটেনশন ড্র করার চেষ্টা করবে। আরেকটা হলো রিজিড পার্সোনালিটি, ছোটবেলায় যা চেয়েছে তা দিয়েছে, এখন ডে বাই ডে ডিমান্ড বাড়বে। একটা শিশুকে আপনি ছোটবেলায় দরকার ছিল 5 টাকা, আপনি দিয়েছেন 500 টাকা, আস্তে আস্তে তার ডিমান্ড বাড়বে। ক্লাস 9-এ উঠে সে 5 লক্ষ টাকার হুন্ডা চেয়ে বসবে, তখন তো আপনি দিতে যাবেন না, কনফ্লিক্ট তৈরি হবে। আমরা যে আজকাল দেখছি
সন্তানরা তার বাবা মাকে মেরে ফেলছে, ঝামেলাটা কিন্তু এই জায়গায় ব্যক্তিত্বের বিকাশে তৈরি হচ্ছে। আরেকটা আমরা বলে থাকি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যান্টি সোশ্যাল মানে এমন কাজ করবে সোশ্যালি, যেমন বলেছে যে ছোটবেলায় কারো কথা না, কারো জিনিস না বলে সে আনবে না, যদি নিয়ে আসে এটাই তো একটা, আমরা বলি যে না বলে আনাটাই কিন্তু চুরি বলি। এটাই যখন বড় হয়ে তার চরিত্রে থাকবে, যদি তখন কিন্তু সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার আবেগ তো চলতে থাকবে, যখনই তার সুযোগ আসবে তখনই সে নেতিবাচক কাজগুলো করবে। অতএব বুনিয়াদ বা বীজ বপন করি আমরা ছোটবেলায়, কিন্তু এখন বলা যায় যে না উনি তো অসম্ভব ভালো মানুষ। ভালো মানুষ কিন্তু আপনি তাকে দেখে বুঝবেন না, যখন আপনি তার সাথে লেনদেনে আসবেন, বড় বড় কাজ দিবেন এবং পরিবেশ পরিস্থিতি, যেমন আমরা বলি যে ধরেন এখন একটা যুদ্ধ হলো, হ্যাঁ, তখন সেখানে কি হয়, সাধারণত অনেক মানুষ থাকে পালানোর জন্য থাকে, কেউ থাকে ওখানে লুট করার চিন্তায়। এই পরিবেশ যদি নৈতিকতা তার বিকাশ না হয়, তাহলে পরিবেশ তাকে মানে প্রভাবিত করবে। একদমই একদমই তাই ম্যাডাম। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করে যদি একটু পরিবারের প্রতি কোনো টিপস থাকে যে তাদের মানবিক গুণাবলী সন্তানের মাঝে গড়ে তোলার ক্ষেত্রে বাবা মার ভূমিকাটা বা করণীয়। আমি সবসময় বলে থাকি, আমি এখনো বলি বাবা মাকে, যে সবসময় শিশুকে একটি দৈনন্দিন রুটিন দিবেন। রুটিনের মধ্যে অবশ্যই তার মানবিকতা থাকবে, তার নৈতিকতা থাকবে এবং ধর্মীয় চর্চা থাকবে। তাহলে একটা শিশু সর্বদিক দিয়ে একটা, আমাদের দিন শেষে আমরা চাই একজন ভালো মানুষ, সে যদি ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, তাহলে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যে ক্ষেত্রেই যাক না কেন, সে অবশ্যই মানবিক মানুষ হিসেবেই পৃথিবীতে বেঁচে থাকবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, পিতামাতা যদি সচেতন হয় তাহলে শিশুর মানসিক বিকাশে কোনো ঘাটতি হবার কথা নয়। তারপরও যদি মনে হয় মানসিক বিকাশে শিশুটি পিছিয়ে আছে, তাহলে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। শিশুর সাথে খেলতে হবে, কথা বলতে হবে, সংযোগ তৈরি করতে হবে, কোয়ালিটি টাইম দিতে হবে। আপনি যদি আপনার শিশুর জন্য কোনো বিষয়ে কার্পণ্য করেন, তাহলে শিশুর সঠিক বিকাশে কিছুটা হলেও বাধা পড়বে। পারিবারিক শিক্ষাই শিশুর প্রাথমিক এবং মূল শিক্ষা। এখান থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যাবে স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমরা চাই আমাদের প্রতিটি শিশু মানবিক হোক, স্বশিক্ষায় শিক্ষিত হোক, দেশ ও দশের জন্য কিছু ভালো করুক। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।